প্রশ্নটা এরকম ছিল যে একটি ঘনকারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাই না? তাই ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা প্রথমে যেটা নির্ণয় করতে হবে, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে আমাদের। তো ঘনকের পৃষ্ঠতলের সূত্র আমরা কি জানি যে 6a², অর্থাৎ আমরা মানে এটা কী দেওয়া আছে, মান দেওয়া আছে কি, যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 48। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 6a²। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 6a²। তাহলে 6a² ইকুয়াল টু কত দেওয়া আছে, 48 দেওয়া আছে। তাহলে এখানে আমরা এখানে এর মান পাবো। তো এর মান পেলেই তো আমাদের অঙ্ক শেষ। কারণ কি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। তাহলে এর মান পাইছি 2√2। আর এখানে এর মানটা আমরা বের করলাম, বের করে আমরা এখানে বসে দিলে মানটা চলে আসলো আর কি। সেটা আরেকবার বলতেছি, সেটা হলো এরকম যে আমাদের এখানে প্রথমে লাগবে কি, প্রথমে লাগবে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে √6a²। ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। এর পরে কাজটা হলো যে এখান থেকে এর মানটা বের করা। আর এর মানটা কেন বের করবো, কারণ কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে √3a, এখানে এর মানটা বসাতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা ওকে, তাহলে এখানে মান পেয়ে গেলাম। আর পরেরটা কী আছে, পরেরটা হচ্ছে যে লগ x⁴ দেওয়া আছে, 4 ইকুয়াল টু -2 দেওয়া আছে। তাহলে এক্সের মান নির্ণয় করো, এই টাইপের অঙ্ক প্রায় থাকে। তো এই অঙ্কটা কী করতে হবে, এখানে এক্সের সাথে এক্স মিলাইতে হবে। সো এখানে কী করতে পারি, আমরা এভাবে করতে পারি যে লগ, এখানে এক্স আছে, এখানে এক্স নিলাম, ইকুয়াল টু এখানে 2, এখানে এক্স, ভালো করে নিতে হবে, মানে এটা তো আছেই, তাই না? এটা ইকুয়াল টু লগ এক্স আছে, এক্স তারপর এক্স নিলাম, ইকুয়াল টু এদিকে x-2, অর্থাৎ এদিকেও বেস আর পাওয়ার মিলাইছি, এদিকেও মিলাইলাম। তাহলে এদিকে কী থাকে, এটা বেস আর পাওয়ার মিলে কী থাকে, 1 থাকে। আর এদিকে থাকে কি, 1 না 4 থাকে, 4 থাকে। আর এদিকে থাকে x-2 থাকে, তাই না? এখন -2টাকে ইয়ে করলে এরকম আসে, এরকম আসে আর কি। অর্থাৎ 4 x⁻² থাকে। তাহলে x⁻² মানে কি, এর 1/x লেখা যায়, আর 4 লেখা যায়। এখন এক্সের মানটা এখানে হাফ চলে আসলো সুন্দর করে। সো এটা প্রশ্ন মোটামুটি একটা ইজি ছিল আর কি, মানে গতানুগতিক নিয়মের অঙ্ক ছিল। আচ্ছা, পরেরটা কি, যে একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। তাহলে একটা ত্রিভুজের প্রথম কোণ, ত্রিভুজ কি, ত্রিভুজ 3টে ভাবে সমষ্টি ত্রিভুজ, তাই না? তো ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তৃতীয় কোণ অপর 2 কোণের বিয়োগ ফলে 3 গুণ। অর্থাৎ প্রথম কোণটা ধরলাম x°, তাহলে দ্বিতীয় কোণটা তাহলে দ্বিতীয় কোণটা x°, প্রথম কোণটা হলে অর্ধেক, দ্বিতীয় কোণটা প্রথম কোণের অর্ধেক, তাহলে x-2। আর তৃতীয় কোণটা হলো এটার বিয়োগ ফলের 3 গুণ, তাহলে বিয়োগ ফলের 3 গুণ, কথা অনুযায়ী কাজ। তারপরে কি, এটা 3টাকে যোগ করলে, কারণ কি আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হলো 180°। তাহলে এই 3টে যোগ করে 180° হলো, তাই না? তো 3টে 180 নিতে হবে। এখন কী করতে হবে, এটা লসাগু করতে হবে সামনের অংশটা। এখান থেকে এক্সের মান বের করতে হবে, এক্সের মান বের করলে আমরা দ্বিতীয় অংশ মান পাবো, তৃতীয় অংশ যেটা মান সেটা পাবো আর কি। সো এক্সের মান এখানে যদি দ্বিতীয় চাইছে, তাহলে এক্সের মানটা আমরা দ্বিতীয় নঙ্গে বসাবো, তাহলে মান চলে আসলো। তাহলে দ্বিতীয় নাকি 60°, তাহলে এক্সের মানটা কত আসছে, 60° আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন এরকম ছিল, যেটা সমান্তর ধারার চতুর্থ পদ এবং 12তম পদের যোগফল 20। তাহলে চতুর্থ পদ এবং 12তম পদের যোগফল হচ্ছে 20। তো ওই ধারার 15তম পদের যোগফল কত? তাহলে আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ এ, ওকে, সাধারণত ডি, ওকে। তাহলে চতুর্থ পদ কি, a+m/d। তাহলে এ মানে চতুর্থ পদ পেলাম, এবং 12তম পদ পেলাম। তো 12তম পদ এবং চতুর্থ পদটা মান পেয়ে, এটা প্রশ্নের মধ্যে এই দুটো যোগফল হচ্ছে 20। কারণ এই প্রথম পদ এবং চতুর্থ পদ এবং 12তম পদের সমষ্টিগত 20 দেওয়া আছে, পদের 20। তাহলে এখানে তোমার 20 হলো। তাহলে এখান থেকে ভাই আমরা এখানে একটা মান, মানে একটা সমীকরণ দাঁড় করালাম, এবং 15টি, এবার বলছি 15টি পদের সমষ্টি কত। তো 15টি পদের সমষ্টি তোমার কী করতে হবে, ওই এখানে তোমার এনের জায়গায় 15 দিতে হবে, মানে সমষ্টি সূত্র নিয়ে এনের জায়গায় 15 দিয়ে মানটা বের করতে হবে। বের করে একটা এই মানটা আমরা মান পেয়ে গেছি এখানকার 10, এখানে 10 দিয়ে কাটাকাটি করলে তোমার 150 মান চলে আসবে। যদিও এই প্রশ্নটা রিটেন টাইপের, তবে এই প্রশ্নটা কম্পিটিটিভ আসলো আর কি। আচ্ছা, পরের প্রশ্নটা কীরকম ছিল, যে নিচের ধারাটির পরবর্তী সংখ্যা কত? এটা মানসিক দক্ষতা আর কি। সো এটা কি 3 বেস করে দিলে কত হয়, 9 হয়। আর তোমার 7 বেস করে দিলে কত হয়, 49 হয়। তাহলে তাহলে প্রথমে কী দাঁড়াচ্ছে, যে 1 3 5 7, 1 3
5 7, তারপরটি কী দাঁড়াবে? তাহলে হচ্ছে 9, তাহলে প্রতিবারে বীজের সংখ্যা ডবল পাচ্তেছে, অর্থাৎ 1 3 5 7 9 11 13 এরকম বাড়াবে আর কি। তার পরবর্তী পদটা কত হবে? 9 হবে। আচ্ছা, এরপর কী আছে? এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 2, এটা অসমাধানটি কত হবে? তাহলে এখানকার অসমাধান নির্ণয় করতে হলে আমাদের এই যে ওই যে কোয়াড্রিক ইকুয়েশন, অর্থাৎ কোয়াড্রিক ইকুয়েশনের যে আমরা যেটা আমরা সূত্র জানি যে এক্স ইকুয়াল টু কি মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তাহলে এই সূত্রটা আমরা বসে জাস্ট মানটা পরীক্ষা দেবো আর কি। জাস্ট তোমার বি জায়গায় এটাতে বি, এটা এ এবং এটা সিতে কনস্ট্যান্ট, এটা আর কি। জাস্ট মানটা বসালে আনসার চলে আসবে আর কি। সো আবার এটাকে আরেকভাবে করা যায়, সেটা হলো তোমার অসমতার নিয়মে করা যায়। তোমার এখানে উভয়ভাগে গিয়ে 7 দিয়ে যোগ করতে হবে, তারপর ইয়ে করতে হবে করে ওভাবে করা যায়। আবার এইভাবেই করা যায়, এটাকে মিডল ফ্যাক্টর দিয়ে ভাগ করা যায়, ভাগ করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা যায়। তিনভাবে করা যায় আর কি এই অঙ্কটা। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটা দেখি যে একটি বইয়ের 10% ক্ষতিতে বিক্রি করা হইলো, তাহলে বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হয়। তাহলে 10% ক্ষতি দেবে নাকি? 10% ক্ষতি দেবে 90 টাকা, হ্যাঁ। আর 10% লাভ বলতে কি 105 টাকা। তাহলে এর পার্থক্য কত? এটা পার্থক্য দেওয়া আছে কত? 15 টাকা। ঠিক আছে, 105 এবং 90 পার্থক্য হচ্ছে 15। তাহলে বেশি 15 টাকা বেশি হবে। তাহলে 15 টাকা বেশি বিক্রি হলে তার ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে 15 টাকা করলে 100 টাকা, তাহলে 60 টাকা হবে তোমার। ওই যে 60 গুণন 100 ভাগ 15, এটা কাটাকাটি করলে হয় 400 আর কি। সো এই বইটির ক্রয় মূল্য হবে 400 টাকা আর কি। আচ্ছা, পরের প্রশ্নটা এরকম ছিল যে একটি বক্সে 4টি লাল, 3টি নীল, 2টি হলুদ ও 1টি সবুজ বল আছে। ওকে, তাহলে কমপক্ষে কতটি বল উঠালে সেখানে অন্তত একটি লাল বল থাকবে আর কি। সো এই টাইপের অঙ্ক থাকলে আমরা কী করতে হবে? আমরা যতগুলো বল আছে সবগুলো যোগ করতে হবে। তাহলে সমগ্র ফলাফল কত? সমগ্র ফলাফল আছে তোমার 4 আর 3 7, 7 আর 2 কত হয়? 7 আর 2 9, 9 আর 1 10, ঠিক আছে। কমপক্ষে কতটি বল উঠালে সেখানে একটি লাল বল? তো 10, 10 আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো? লাল বল আছে কত? 6টি, এবং কমপক্ষে 60টি বল তুলতে পারতে না। তাহলে আমরা প্রথমে কী করবো? প্রশ্নটা একবার দেখি। 4টি লাল, 3টি নীল, সাদা, এবং কতটি লাল বল থাকবে আর কি। অর্থাৎ লাল বল ছাড়া অন্য বল আছে কয়টি? এখানে তোমার বল আছে মোট আছে 10টি। 4 আর 3 7, আর 7 আর 2 7 আর 2 9, আর 1 10, 10টার মধ্যে তোমার লাল, তাহলে 10টি থেকে তোমার লাল ছাড়া অন্য বল আছে কয়টি? 6টি আছে। আর কমপক্ষে লাল হবে কয়টি? 7টি। 6টি থেকে 7টি উঠবে। একটু ট্রিকি ছিল অঙ্কটা আর কি। আচ্ছা, পরেরটা দেখি যে এটি 3টি সবুজ এবং 2টি লাল বল আছে। অপর থলিতে 2টি সবুজ এবং 5টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলিতে থেকে কয়টি করে বল তোলা হলে 2টি কমপক্ষে অন্তত একটি সবুজ বল হওয়ার সম্ভাবনা আছে আর কি। তাহলে প্রথম থলিতে কত লাল বল আছে কয়টি? তাহলে তোমার 5-এর 2টি। তাহলে দ্বিতীয় থলিতে লাল বল করেছে 7-এর 5টি। তাহলে অন্তত একটি বল সবুজের সম্ভাবনা কত? তাহলে এই দুটো গুণ দিতে হবে, গুণ দিয়ে -1 দিয়ে দিতে হবে, কারণ সম্ভাবনা মূলত 1-এর উপর হয় আর কি। সম্ভাবনা 0 এবং 1-এর মধ্যে হয় আর কি সম্ভাবনা। তাহলে এখান থেকে বিয়োগ করলে এই মানটা চলে আসবে আর কি। আচ্ছা, পরের অঙ্কটা এরকম ছিল যে বি 1 2 এবং এন এর মান কত? এটা দেওয়া আছে। তাহলে এন মানে আছে মান কত? তাহলে এখান থেকে এন থেকে বিয়োগ দিলে যেটা থাকবে ওইটা, যেটাতে এখান থেকে এন থেকে যদি এম বিয়োগ দিই, তাহলে এখানে কোনো থাকতেছে না, ফাঁকা থাকতেছে। তাহলে এটা কি ফাঁকা হবে? এটা কিন্তু ফাঁকা, এটা কিন্তু ইয়ে চিহ্ন হবে, মানে এমনি ফাঁকা চিহ্ন দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা এরকম ছিল যে পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর ত্রিভুজ এবং কিউ গুণে 90 ডিগ্রি। কিউ গুণে 90 ডিগ্রি হলে পি ইকুয়াল টু 2 এবং আর ইকুয়াল টু নিচে কোনটি সরি আর কি। তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি? ওই যে তোমার পি ইকুয়াল টু 2 মানে 2, ওকে ফাইন, পি ইকুয়াল টু 2, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বাহুর অনুপাত নির্ণয় করতে হবে আর কি। 1:3:2, অর্থাৎ আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসরণ করতে পারি আর কি। পি ইকুয়াল টু 2 এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি না, পি ইকুয়াল টু পি কোণ ইকুয়াল টু
টু টু এই টু আর ইকুয়াল টু হচ্ছে তোমার আর কোন নিচে কোনটি সঠিক? আচ্ছা পি ইকুয়াল টু টু। ওকে, তাহলে আমরা ওই যে পিথাগোরাসের মান নিয়ে আমরা ইয়ে করতে পারি, দুইটা এই পি কিউ এর বাহুর অনুপাত, তারপরে কিউ আর এর অনুপাত এবং আর পি এর অনুপাত, অতিভুজ অনুপাত নির্ণয় করে মানটা নির্ণয় করতে পারি আর কি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ওই এই নিয়মটা দেখি তাহলে দেখো চলে আসতেছে ডিরেক্টলি। আচ্ছা, পরের অঙ্কটা কি? পরের অঙ্কটা এ এক্স বি ওয়াই এবং এ স্কোয়ার এবং বিএক্স ওয়াই স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্স ওয়াই মান নির্ণয় করতে গেলে কী করতে হবে? এখানে উভয় পক্ষকে এইটাকে এ দিয়ে গুণ দিতে হবে, বিটাকে এটাকে এ দিয়ে, বিটাকে বি দিয়ে, দুইটা সমীকরণ গুণ দিতে হবে। কারণ এখানে এ বিকে আউট করতে হবে, এটাকে আউট করতে হবে। তো এই আউট পর্যন্ত আমরা গুণ দিলাম, গুণ দেওয়ার পরে তোমার কাটাকাটি করলে এখানে এক্সের মান এ চলে আসলো, আর এক্সের মানটা একটা সমীকরণে বসে দিলাম, বসে দিলে ওয়াই মান চলে আসলো আর কি। আচ্ছা, পরের অঙ্কটা কী দেওয়া আছে? যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি 32, ওকে, আর অষ্টম পদটি হচ্ছে 256। তাহলে ধারাটির সাধারণ অনুপাত কত? তাহলে প্রথম পদ সাধারণ অনুপাত আর আছে, তাহলে ওই আর একটা ভাগ করলে কাটা করলে আর এর মানটা চলে আসছে। আচ্ছা, সো এটা আসলে 49তম বিসিএসের গণিতের সমাধান আর কি। সো মোটামুটি কোশ্চেন ছিল খালি শুধু 2-1টা কোশ্চেন ট্রিকি ছিল, তাছাড়া মোটামুটি একটু কম্পারেটিভলি গতানুগতিক অঙ্কই ছিল আর কি। So that's all about